বিধানসভার পর এবারে লোকসভাও হাতছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যখন দিল্লিতে ইন্ডি জোটের সঙ্গে বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক একই সময় তৃণমূলের যে সংসদীয় দল সেটা ভেঙে খান হয়ে গেল। রীতিমতো এখনো পর্যন্ত যেমনটা খবর ছিল যে দিল্লিতে একটি গোপন বৈঠক করেছেন তৃণমূলের 20 জন সাংসদ। ঠিক সেই বৈঠকের পর ইতিমধ্যে কিন্তু লোকসভার স্পিকারের কাছে তারা চিঠি দিয়েছেন যে তারা ইতিমধ্যে এনডিএ শরিক হতে চান। কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে শতাব্দী রয়, তৃণমূলের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সাংসদ মিলে মোট 20 জন এই চিঠি ইতিমধ্যেই লোকসভার স্পিকারের কাছে দিয়েছেন। এখন দেখার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন এবার। একদিকে যখন বিধানসভার পরিষদীয় দল ভেঙে গেল, ঠিক একইভাবেই লোকসভাতেও ভেঙে খান হয়ে গেল তৃণমূল। আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবো ঠিক কোথায় গোপন বৈঠক হয়েছে এবং এই গোপন বৈঠকে কারা কারা ছিলেন। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। যেমনটা আশঙ্কা করা হয়েছিল, বিধানসভার মতোই লোকসভায় 28 জন সাংসদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ 20 জন সাংসদ আজকে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেছেন। ভূপেন্দ্র যাদব অর্থাৎ যিনি নির্বাচনের সময় অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি যাতে জয়লাভ করতে পারে সমস্ত স্ট্র্যাটেজি থেকে শুরু করে নির্বাচনের সম্পূর্ণ দায়িত্বে ছিলেন এই ভূপেন্দ্র যাদব। এবং সত্যি কথা বলতে গেলে 2026-এ বিজেপির জয় ভূপেন্দ্র যাদবের একটা বড় সাফল্য বলেই মনে করা হচ্ছিল। ঠিক তারপরেই আজকে তৃণমূলের এই 20 জন লোকসভার সাংসদ এই ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছিল এবং এই বৈঠকে খোঁজ ছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক এই বৈঠকের পরেই নতুন সিদ্ধান্ত নেওয়া হলো এবং কাকলি ঘোষ দস্তিদার তিনি কিন্তু মুখ্য সচেতক হিসাবে একটি চিঠি ইতিমধ্যে স্পিকার ওম বিড়লার কাছে দিয়েছেন। সেই চিঠিতে 20 জন সাংসদের সই রয়েছে এবং তারা এনডিএ অর্থাৎ বিজেপির যে এনডিএ জোট তারই শরিক হতে চান, আপাতত আলাদা ব্লক করে কাজ করতে চান, তৃণমূলের থেকে সরে আসতে চান। সেই কথাই কিন্তু স্পিকার ওম বিড়লাকে এই চিঠিতে তিনি জানিয়েছেন। যদিও বর্তমানে মুখ্য সচেতক হিসাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নাম ঘোষণা করা হয়েছিল, কিন্তু এখনো যেহেতু লোকসভার শুরু হয়নি তার জন্য ইতিমধ্যে কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায় সহ 20 জন বিধায়ক তাদের পক্ষ থেকে কাকলি ঘোষ দস্তিদারই স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন এবং ইতিমধ্যেই চিঠির পর থেকে পরিষ্কার হয়ে গেছে যে তৃণমূলের লোকসভাতেও ভাঙন পরিষ্কার। এটাও স্বাভাবিক ছিল। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সুখেন্দু শেখর বাবু বলেছেন যে ওনাদের প্রত্যেক জাতীয় নেতা সম্পত্তির তদন্ত হওয়া উচিত। দল কারোর সঙ্গে যুক্ত কতটা আছে এই ধরনের দুর্নীতির সঙ্গে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি ইত্যাদি সব রকমের দুর্নীতির সঙ্গে, সেটাও খতিয়ে দেখা উচিত। এইটা যদি একটা অবস্থা হয় সেখানে তো বিজেপির কিছু করার নেই। কিন্তু একটা কথা খুব পরিষ্কার, আমরা বিভিন্ন সময় যে জিনিস দেখেছি গত 11 বছর ধরে নয়, তার আগের 4 বছরও যোগ করতে হবে, পুরো 15 বছর। আমরা প্রথমের দিকে 2-3 বছর ভেবেছিলাম বোধহয় যে সরকারটা হতে একটুখানি অসুবিধা হচ্ছে, অনেকেই তাই ভেবেছিলেন যখন 11তে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু তারপর থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের উপরে যে অত্যাচার হয়েছে তাতে বোঝাই যাচ্ছিল যে কোনো বিচারধারা বিহীন এই দলটি, বিভিন্ন রকমের মানুষ এক জায়গায় জড়ো হয়েছিল তৃণমূল কংগ্রেসের একটা জ্যাকেট পরে, যাতে কিনা এটা একটা রাজনৈতিক দল বলে মানুষের কাছে গেলেও আসলে এটা একটা জনগোষ্ঠী যারা কিনা সংবিধান, রাজনৈতিক দল, বিভিন্ন পদ্ধতি, আমাদের বিধানসভা ইত্যাদি সমস্ত সাংবিধানিক পরিকাঠামোগুলোকে ব্যবহার করবেন, করে মানুষকে লুট করবেন। এর উল্টো দিকে বিপ্রতীপে দাঁড়িয়ে বিজেপিকে বিশ্বাসযোগ্য বিকল্প মনে করেছিল পশ্চিমবঙ্গের আপামর বাঙালি, এবং তার প্রতিফলন আজকে দেখা গেছে 2026-এর নির্বাচনে। বহু রক্তক্ষয়ের পরে, বহু অত্যাচার সহ্য করার পরে, কোর্টে মাঠে সর্বত্র লড়াইয়ের পরে পশ্চিমবঙ্গের বাঙালি জনতা আজকে জিতেছে এবং তার সঙ্গে বিজেপির বিধায়করা আজকে সরকার চালাচ্ছেন। আমরা বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন না যে তার দল কোথায় ভাঙছে, কিভাবে ভাঙছে, কতভাবে ভাঙছে। কিছুক্ষণ আগে কোন এক জায়গায় তিনি দেখলাম বিবৃতি দিয়েছেন যে তার সঙ্গে 13 জন আছে, অথচ 20 জন সাংসদ তারা লিখিতভাবে জানিয়েছেন যে তারা ওই দলের সঙ্গে থাকতে চান না, একটা আলাদা ব্লক চান। এখনো পর্যন্ত দিল্লি থেকে ঠিক যে খবর উঠে আসছে, আজকের এই বৈঠকে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার।
আপনারা দেখেছেন তৃণমূলের হারের পর থেকেই এক এক করে মুখ খুলতে শুরু করেছিলেন সকলেই। তার মধ্যে অন্যতম ছিলেন কাকলি ঘোষ দস্তিদার। অন্যদিকে সুখেন্দু শেখর রায়, যিনি আজকেই তৃণমূলের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং ইস্তফা দেওয়ার পর এই বৈঠকে তিনি সামিল হয়েছেন। এমনকি ইস্তফা দেওয়ার পর তৃণমূলের এই আরজিকর থেকে শুরু করে বহু কথা তিনি বলেছেন। রীতিমতো ইস্তফা যে পত্র, সেখানে পরিষ্কার লিখেছেন যে প্রশাসনিক দুর্নীতি থেকে শুরু করে একাধিক বিষয়ের জন্য দলটা শেষ হয়ে গেল। আগে সুখেন্দু শেখরের এই ইস্তফা পত্রটা একবার দেখাবো। যেমনটা আপনারা দেখলেন, আরজি কর থেকে শুরু করে একাধিক নারী নির্যাতন সহ পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া একাধিক ঘটনার কথা তুলে ধরে তিনি ইস্তফা দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, তাহলে এই ইস্তফার কথাটা এতদিন পর মনে পড়লো? ঠিক তৃণমূলে হেরে যাওয়ার পরেই মনে পড়লো? অবশ্য তিনি পরবর্তীতে বলেছেন যে আগামীতে রাজনীতিতেও তিনি বেশি দিন থাকবেন না, রাজনীতি থেকেও অবসর নিতে পারেন বলে এমনটা তিনি বলেছেন। কিন্তু আজকের এই বৈঠকে তার যাওয়া কেবলমাত্র কাকলি ঘোষ দস্তিদার বা সুখেন্দু শেখর রায় নয়, এছাড়াও আজকের বৈঠকে যারা উপস্থিত ছিলেন, হাওড়ার প্রসূন বন্দ্যোপাধ্যায়, বীরভূমের সাংসদ শতাব্দী রায়, বোলপুরের সাংসদ অসিত মাল, মথুরাপুরের বাপি হালদার, মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। হ্যাঁ, আজকের এই বৈঠকে জুন মালিয়া উপস্থিত ছিলেন। অন্যদিকে বৈঠকে আরো দেখা গেছে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে, এছাড়াও ঝাড়গ্রামের কালীপদ সোরেন, বাঁকুড়ার অরূপ চক্রবর্তীকেও কিন্তু আজকের এই বৈঠকে দেখা গেছে। অন্যদিকে ব্যারাকপুরের পার্থ ভৌমিক থেকে শুরু করে বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকার, প্রত্যেককেই কিন্তু আজকের এই বৈঠকে দেখা গেছে। এবং মনে করা হচ্ছে যে এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তৃণমূলের সংসদীয় দলে ভাঙনের ইঙ্গিত আজকের এই বৈঠকের পর থেকে একেবারেই পরিষ্কার হয়ে গেছে। বৈঠকের ছবি আরেকবার আপনাদের দেখাবো। এবং তারপর থেকে যে কথাটা উঠে আসছে, এই যখন থেকে সুখেন্দু শেখর রায় তিনি ইস্তফা দিয়েছেন তৃণমূলের সদস্য পদ থেকে, তারপরেই কিন্তু মনে করা হচ্ছে কোয়েল মল্লিক তিনিও কিন্তু আগামীতে ইস্তফা দিতে পারেন বলেই এখনো পর্যন্ত খবর। যদিও সত্যি কথা বলতে কোয়েল মল্লিককে তার অভিনয় জগতে থাকাকালীন বা গোটা গোটা দীর্ঘদিনের ক্যারিয়ারে কখনোই রাজনীতির সঙ্গে সেইভাবে জড়িত থাকতে দেখা যায়নি। একেবারে এইবারের নির্বাচনের আগে কিন্তু এই কোয়েল মল্লিক রাজনীতির সঙ্গে, অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে তিনি রাজ্যসভায় গেছেন এবং তারপর থেকেই সরাসরি রাজনীতিতে কোয়েল মল্লিকের যোগ দেখা যাচ্ছিল। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক তৃণমূলের এই ৪ঠা মে ফলাফল ঘোষণার পর থেকে যখন তৃণমূল দল ভাঙতে শুরু করে, বিশেষ করে নির্বাচনের ১ মাসের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে গেছে তৃণমূল, কার্যত বলা যেতে পারে। একবারে বিধানসভায় পরিষদীয় দল ভাঙার পর এবারে লোকসভাতেও একই হাল, এবং এক এক করে ইস্তফা দিতে শুরু করেছেন এই রাজ্যসভার সাংসদরা। অর্থাৎ এই যে এমপিদের গোপন বৈঠক, তাও কিন্তু লোকসভায় এই দল ভেঙে যাওয়ার ইঙ্গিতই দিচ্ছে। এখন চিন্তার বিষয় যে অর্থাৎ বারংবার যেমনটা আশঙ্কা করা হচ্ছিল, বিধানসভায় যেভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিরোধী দল নেতা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাহলে লোকসভায়ও কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদ আর থাকবে না? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দল নেতা পদ সরে গিয়ে অন্য কাউকে সেই পদে রাখা হবে, এবং যে সংখ্যাগরিষ্ঠ সাংসদরা যারা আজকে বৈঠক করেছেন তারা কি সেই সিদ্ধান্তই নেবেন? অর্থাৎ তৃণমূলের লোকসভায়ও যে ভাঙনের পথে সাংসদরাও যে তৃণমূল ছেড়ে দিচ্ছেন, তা একেবারেই পরিষ্কার। এখন দেখার বিষয় আগামীতে কি হয়, সত্যি সত্যি কি লোকসভাতেও ভেঙে যায় তৃণমূল? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।